হ্যাঁ হ্যাঁ, চলে এসছো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আমাকে দেখা যাচ্ছে? ঠিক তো, তোমরা ভাবছো তোমাদের দেখছো নাকি? হ্যাঁ, সামনে ফ্রন্ট করা নেই ক্যামেরা। দেখো, বলতে চাইছিলাম যে সিলেবাস তো আমরা শুরু করব বা শুরু করেছি। আমাদের জীবন সম্পর্কিত দুটো কথা বলে রাখি। আমরা অন্তত পক্ষে ঠিক পথে যাচ্ছি কিনা, এই সময়টি তোমাদের কাছে ভালো পথে গেলে আমরা ভালো পথের দিকে যেতে পারি, আবার ধ্বংসের পথে গেলে ধ্বংসের পথে যেতে পারি। হতে পারে কারো বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো, হতে পারে। মনে রাখবে, এই যুগে রাজার ধন শেষ করতেও সময় লাগবে না। কি সময় লাগবে? কেউ যদি মনে করে যে আমি 2-4 লাখ টাকা বা 10 লাখ টাকা আমি 2-4 দিনের মধ্যে শেষ করে দেবো, পারবে না। এই জগতে এত কিছু রঙের জগৎ আছে। তাই তো আমরা দেখতে পাই যারা পৃথিবীতে সেরাটির পরিচয় দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে, হতে পারে আমি হাই স্কুলে চাকরি করি, আমার ছেলে মেয়ে যে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হবে, নাও হতে পারে, বেকারও থাকতে পারে। সেই জন্য দেখা যায় যে পৃথিবীতে যারা সেরাটির পরিচয় দিয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে একটা দারিদ্রতা বা গরিব থেকে উঠে এসেছে। আজকে তোমরা দেখবে নিটে যতগুলো বেশি র্যাঙ্ক করে, দেখবে বেশিরভাগ সব হয় মধ্যবিত্ত পরিবার, কোন রকম পরিবারটা যায়, বা একেবারে গরিব পরিবার থেকে অনেকে ডাক্তারি পড়ুয়া। এই জন্য জীবন নিয়ে আমাদের এই দুটো কথা মনে রাখতে হবে। এবং কয়েকদিন আগে ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ কথা দেখছিলাম, তোমরা অনেকে হয়তো দেখেছো যারা ফেসবুক বাড়িতে করো তো নাকি। সেখানে লেখা ছিল একটি কথা, ফেসবুকে ভালো কথাগুলো মাঝে মধ্যে দেখা যায়, যে জীবনকে জানতে গেলে 3টে জায়গায় আমাদের যেতে হবে। প্রথম জায়গা বলা হয়েছিল যে হাসপাতাল। হাসপাতালে আমরা অনেকেই গেছি, আমাদের আত্মীয় স্বজন অনেক সময় অসুস্থ হয়ে ভর্তি ছিল, তাই না? হাসপাতালে গেলে বোঝা যায় যে জীবনে সুস্থ থাকা কতটা প্রয়োজন। আমরা যদি সুস্থ থাকি তাহলে এর উপরে আর বড় কিছু নেই। কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন সুস্থ আছি বলে ক্লাসগুলো করতে পারছি, তাই না? কিন্তু হাসপাতালের মানুষ কি সুস্থ আছে? তারা অসুস্থ বলেই তারা কিন্তু হাসপাতালে অ্যাডমিশন নিয়েছে। তাহলে জীবনে সুস্থ থাকা কতটা প্রয়োজন আছে, সেখানে হাসপাতালে গেলে আমরা বুঝতে পারি, এখানে বসে আমরা বুঝতে পারি না। আবার আরেকটি জায়গার কথা বলা হচ্ছে যে জেল বা কারাগার। তোমরা কেউ জেলখানা গেছো নাকি? দেখেছো জেলখানা? হ্যাঁ, এমন কোনো কাজ করবে না যাতে জেলখানায় যেতে হয়। আবার জেলখানায় দেখা যায় কেউ কোনোদিন কোনো দোষ করলো না, তাকেও যেতে হয়, হয় না অনেক সময়? এই জন্য বলা হয় জেলখানায় নিরপরাধীর সংখ্যাটাই বেশি, জানো তো? ধরো কোন একটা বাড়িতে মার্ডার হয়েছে, আর তুমি হঠাৎ করে সেখানে কে মার্ডার করে গেছে সে রাতের মধ্যে পালিয়ে গেছে, আর তুমি হঠাৎ করে সেখানে সকালে তাকে ডাকতে গেছো। তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার পায়ের ছাপ ইত্যাদি, তুমি যেখানে যেখানে হাত দিয়েছে, দেখা গেল তুমি ধরা পড়ে গেলে। কিছুই না, তোমার কিছুই হবে না, দেখা গেল অন্তত পক্ষে 1-2 বছর জেল খাটতে হলো সেই সূত্রে, হয় না এরকম? এই জন্য জেলখানায় বলা হয় নিরপরাধীর সংখ্যা বা নির্দোষের সংখ্যাটা কিন্তু খুব বেশি। যারা কোনো অপরাধী করলো না কিন্তু জড়িয়ে গেছে, হতে পারে না? তো জেলখানায় গেলে আমরা বুঝতে পারি জীবনে স্বাধীনতাটার কতটা গুরুত্ব আছে। আচ্ছা, জেলখানায় যারা কয়েদি বা বন্দী থাকে তাদের জীবনটা স্বাধীন না পরাধীন বলো? তারাকে যা বলবে সেভাবে করতে হবে। সে স্বাধীনভাবে যেখানে সেখানে ঘুরতে পারবে? সে স্বাধীনভাবে স্কুল কলেজ সিনেমা যেতে পারবে? কোথাও পারবে না, কারণ জেলখানার জীবনটা হচ্ছে পরাধীন জীবন। সেখানে বোঝা যায় জীবনের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। আর একটি জায়গায় বিশেষ করে আমরা এখানে যারা বসে আছি প্রায় গেছি, এটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে আমি হাসপাতাল বললাম, আমি জেলখানা বললাম, আর একটি জায়গায় আমরা যাই, সেখানে গেলেও জীবনটা কতটা মূল্যহীন, জীবনের কোনো মূল্যই নেই, সেটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে কবরস্থান বা শ্মশান ঘাট। আমরা যখন শ্মশানে আমাদের আত্মীয় স্বজন কেউ মারা যায়, নিজের লোক মারা যায়, আমরা যখন এই দুটো জায়গায় কবরস্থান বা শ্মশানে যাই, তখন কি বুঝতে পারি যে জীবনের কোনো মূল্য নেই। জীবন যে কোনো সময় মানুষকে ফাঁকি দেবে।
তাই জীবন আর মৃত্যুর মধ্যে একটি কথা বলা বলি হচ্ছিল, এবং কথোপকথনে জীবন মৃত্যুকে বলেছিলাম তোমাদের, জীবন মৃত্যুকে একটি কথা বলেছিল সেদিন। আচ্ছা, আমাকে জীবন মৃত্যুকে মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। জীবন মৃত্যুকে বলল, আমাকে পৃথিবীতে সকলে এত ভালোবাসে, তোমাকে এত ঘৃণা করে কেন? আমাকে পৃথিবীতে সবাই এত ভালোবাসে, কিন্তু তোমাকে ঘৃণা করে কেন? তখন মৃত্যু বলেছিল, তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর মিথ্যা। কারণ জীবন মানুষকে ফাঁকি দেয়, আমরা জীবনকে সব থেকে বেশি ভালোবাসি। তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর মিথ্যা, আর আমি হচ্ছি পৃথিবীর নিষ্ঠুর সত্য। কারণ মৃত্যু হচ্ছে সত্য। জীবন মানুষকে যে কোনো সময় ফাঁকি দিতে পারে না? যে কোনো সময় আমাদের মৃত্যুর কোনো বয়স থাকছে না। এই জন্য এই আজব পৃথিবীতে কিছু ঘটনা দেখলে অবাক হতে হয় আমাদের সকলকে, তোমাদেরকেও। সবাই আমরা অবাক হয়ে যায়। কিছু ঘটনা যেটা হওয়া দরকার সেটা হয় না। দেখবে নূপুর দেখেছো? নূপুর, মেয়েরা যে পায়ে যে তোড়া, গ্রামীণ ভাষায় আমরা বলি পায়ে তোড়া পড়ে, তার দাম 1000 টাকা দেখবে, অথচ তার স্থান হচ্ছে পায়ে। আর একটা টিপের দাম হচ্ছে 1 টাকা, তার স্থান হচ্ছে কপালে। তাই না? আজব এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে মানুষকে যখন তুমি কথা বলবে যে বাহ, তুমি বাঘের বাচ্চার মতো কাজ করেছো, হ্যাঁ এই হচ্ছে শের, বাঘের বাচ্চা। ক্লাসে বাঘের বাচ্চা না হলে হয়? দেখবে মানুষ প্রশংসা পায়, খুব খুশি হয়ে যায়। আবার মানুষকে যদি বলো এই জানোয়ার কোথায় গিয়েছিলে, হ্যাঁ, তখন দেখবে রেগে যায়। অথচ দুটোই হচ্ছে পশুর বাচ্চা। একটা কথা বললে খুশি হয়, একটা কথা বললে রেগে যায়। আর একটা কথা বলি, শেষ করব। সকাল সকাল ইচ্ছে করলো যে 2-1টা কথা তোমাদের সামনে বলি জীবন সম্পর্কিত। পড়াশোনা আমরা সবাই করব, জীবন কাটাবো পড়াশোনা করেই। আর একটা কথা বলা হয় যে দেখবে যারা মদ বিক্রি করে তারা দেখবে একটা ঘরের মধ্যে বা কোনো একটা দোকানের মধ্যে বসে বসে তাকে বিক্রি করতে হয়। মদ বিক্রেতাকে কখনো বাড়ি বাড়ি যেতে হয় না। হয় দাদা মদ নেবেন, দাদা মদ নেবেন, এরকম করে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, দোকানপাট খুলে আছে, সেখানে গিয়ে মানুষকে মদ কিনে। কিন্তু আশ্চর্য, দুধ বিক্রেতাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ দিতে হয়। বুঝতে পেরেছো? অথচ দুটো বিপরীত দিক। একটা হচ্ছে ধ্বংসের প্রতীক, আর একটা শরীরকে সুস্থ রাখবে, দেখো দরকার আমাদের জীবনে। এই জন্য দেখো আবার বলা হচ্ছে যে আমরা আবার দুধ বিক্রেতা বাড়িতে যখন দুধ দিতে আসে, তখন আমরা বলি সে ঘোষ হতে পারে বা কেউ হতে পারে। সে দুধ বিক্রেতাকে আমরা বাড়িতে যখন আসে তখন বলি জল টল দিচ্ছেন না তো? জল দিলে কিন্তু নেব না। জল দেবেন না, জল মেশাবেন না, হ্যাঁ এইভাবে কথা বলি। জল দেননি তো, জল মেশাননি তো, এরকম বলি। কিন্তু আশ্চর্য, মানুষ মদে জল মিশিয়ে খায়। তাই না? কি আজব আমাদের এই পৃথিবী। এই কথাগুলো, একটা হচ্ছে সৃষ্টির প্রতীক, মহাদেবের দুটি রূপ। আমরা পড়েছিলাম প্রলয় উল্লাস কবিতায়, নজরুলের লেখা একটি কবিতা আছে তোমাদের, দীপান্তরের বন্দিনী, সেখানে আলোচনা করলো মহাদেবের দুটি রূপ। একটা হচ্ছে ধ্বংস রূপ, একটা হচ্ছে সৃষ্টি রূপ। আমরা ধ্বংসের দিকে যাব না সৃষ্টি করব বা গঠনমূলক দিকে যাব, সেটা তোমাদের উপর পুরোপুরি নির্ভর করছে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা নিজেকে প্রশ্ন করবে যে আমি ঠিক মতো চলছি কি? আমার কি অ্যাম্বিশন এসে শুধু ক্লাস করাই হচ্ছে আর বাড়িতে গিয়ে আমি কি ঘুরে বেড়াচ্ছি? এমনটা হচ্ছে না তো? তোমরা কি আবাসিকে শুরু করেছো থাকতে? শুরু হয়নি না? বাড়ি থেকে ক্লাস করছো। 12টা বোধহয় শুরু হয়েছে, তাই না? তো যাই হোক, খেয়াল রাখতে হবে আমরা ভালো কিছু করার জন্য। দেখো তোমাদের বয়সটি কম, আমরা অনেক সময়, তোমরা এই তো পৃথিবীতে, তোমাদের জন্ম কত? 2004-5? হ্যাঁ 2003 আমরা তখন বিএ অনার্স কমপ্লিট করছি। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কত ছোট। আমাদের 98-এ আমরা মাধ্যমিক কমপ্লিট করেছি, মানে তো তোমাদের জন্মের 4-5 বছর আগে আরো। তো জীবনে যে বেশি দেখবে, জীবনটাকে, জগৎটাকে যে বেশি দেখবে, আমার থেকে যারা বড় আছে তাদের অভিজ্ঞতা আরো বেশি, বাড়িতে তোমাদের বাবাদের অভিজ্ঞতা আরো বেশি। সেই জন্য তোমাদের ভেবেছে যে আমার ছেলে যাতে সঠিক পথে এগিয়ে যায়, অন্তত পক্ষে একটা চাকরি বাকরি হোক, মিনিমাম একটা চাকরি বাকরি হোক, অন্তত পক্ষে কোথাও হাসপাতাল, মেডিকেল কলেজে হোক, একটা কিছু ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক, বা হতে পারে কোনো নার্সিং ট্রেনিং হোক, প্রাইমারি শিক্ষক হোক,
হাই স্কুলের শিক্ষক হোক, প্রফেসর হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, এই জন্য প্রতিষ্ঠিত হতে হবে, এর কোনো বিকল্প নেই। শেষ কথা, আজকে ক্লাস শুরু করার আগে শেষ কথা বলবো এটাই। দেখো, একজন হাই স্কুলের শিক্ষকের বেতন হতে পারে 40,000, 50,000, 60,000, আরো বেশি। কিন্তু 50-60,000 বেতনে একজন হাই স্কুলের শিক্ষক, আবার দেখবে তোমাদের শেরশাহী হোক, মজমপুর হোক, কালিয়াচক হোক, সুলতানগঞ্জ হোক, যেখানে হোক না কেন, এমন এমন মানুষ আছে দেখবে কোটি কোটি টাকা রোজগার করে না। কি ভুল বললাম? মানে 2-4খানা গাড়ি বাড়ি সবকিছু আছে। দেখবে একজন হাই স্কুলের শিক্ষককে বলে, মাস্টারমশাই বসুন। হ্যাঁ, মাস্টারমশাই কেমন আছেন? ছাত্ররা ভদ্র হয়ে কথা বলে, তাই না? এই যুগেও কিন্তু দেখবে কোটি কোটি টাকা থাকলে কিন্তু সম্মান আসে না। দেখবে টাকা অনেক আছে, ওকে হয়তো বাজারে কেউ কলার ধরে মারতে শুরু করেছে, অথচ কোটি কোটি টাকার মালিক। এর জন্য মনে রাখবে, সম্মানটা কাজের মাধ্যমে আসে, নাহলে সম্মান পাওয়া যায় না। ঠিক তো? তো এইভাবে হতে পারে অনেক টাকার মালিক আছে কিন্তু সম্মান নেই। আবার দেখবে মিনিমাম একটা চাকরি করে কিন্তু সমাজে একটা সম্মান আছে, তাই না? এই দিকগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে উদ্দেশ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, পড়াশোনা শুরু করেছি। ঠিক আছে? কি চলছিল একটু বলবে সিলেবাসের? ডাকাতের মা পাঠ্য বইটি কি কমপ্লিট হয়েছিল? সবাই এসে কিউটা কমপ্লিট হয়েছিল? খুব ভালো। এবার আমরা এখান থেকে বড় প্রশ্নটা আলোচনা করে নিলেই আমরা এখান থেকে চলে যেতে পারবো। পড়াশোনাটি করছো তোমরা? পড়ছো? এই এত মোটা ফোটা কি পড়ে আছো বলো তো? গরম লাগছে না? হ্যাঁ, জ্যাকেট ফ্যাকেট লাগিয়ে আছো না? নতুন কিনেছো না নতুন নিয়েছো? যে একটু যাই বন্ধুদের একটু অ্যাড করে আসি। আমরা ডাকাতের মা গল্পটি থেকে একটি 5-এর বড় প্রশ্ন তৈরি করব, একটা তৈরি করব। আমরা এখান থেকে সব প্রশ্নের উত্তর দিতে পারবো, এইভাবে আমরা তৈরি করে নেব, তবে আমরা এখান থেকে শেষ করতে পারবো। লেখো ডাকাতের মা, বইটিকে পাশে রাখবে, কারণ বইয়ের লেখকের নাম বা কোনো বক্তব্য হয়তো লিখতে হতে পারে। এখানে লিখে নাও, ডাকাতের মা সতীনাথ ভাদুড়ী। হয়েছে, ডাকাতের মা সতীনাথ ভাদুড়ী। প্রথম প্রশ্ন লেখো, আগে প্রশ্নের ধরনটা জানতে হবে 5-এ কিভাবে আসবে। প্রথম দিয়ে লেখো, গল্পটির নাম ডাকাতের মা। গল্পটির নাম ডাকাতের মা কতটা সার্থক হয়েছে তা লেখো। গল্পটির নাম ডাকাতের মা কতটা সার্থক হয়েছে তা লেখো। আচ্ছা, যে প্রথম প্রশ্নটি দেওয়া হলো, এটা লাইন তুলে প্রশ্ন আছে না সরাসরি? বলো, সরাসরি প্রশ্ন। এর জন্য 5 পাবে সরাসরি। প্রশ্ন 2, দ্বিতীয় প্রশ্ন দাও। ডাকাতের মা গল্পে ঘটি চুরির ঘটনাটির পরিচয় দাও। ঘটি চুরির ঘটনাটির পরিচয় দাও। ঘটি চুরির ঘটনাটির পরিচয় দাও। পরে প্রশ্ন, এর জন্য 5 পাবে। 3 দিয়ে, দারোগা বাবু মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? দারোগা বাবু মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন?
হাইফেন দিয়ে প্রশ্ন করো, দারোগা বাবু মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন। হাইফেন দাও, প্রশ্ন করো বক্তাকে। তিনি কোন প্রসঙ্গে এমন মন্তব্যটি করেছেন? তিনি কোন প্রসঙ্গে এমন মন্তব্যটি করেছেন? এক 4 5, 1 যোগ 4 5। এক যোগ 4 5, 5 নম্বরের প্রশ্ন হবে। শেষ প্রশ্ন একটি, প্রতি মুহূর্তে এই প্রশ্নের ভয় করছিল। প্রতি মুহূর্তে এই প্রশ্নের ভয় সে করছিল। প্রতি মুহূর্তে এই প্রশ্নের ভয় সে করছিল। প্রশ্ন করো সে কে? সে কে? হাইফেন দিয়ে, হাইফেন নয়, জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্নটি কি? জিজ্ঞাসা চিহ্ন। সে কে? জিজ্ঞাসা চিহ্ন দাও। প্রশ্নটি কি? আবার জিজ্ঞাসা চিহ্ন দাও। এখানে পাট পাট করে কোশ্চেন নম্বর পাবে। সে কে? প্রশ্নটি কি? দুটো প্রশ্ন হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, ওখানে আবার জিজ্ঞাসা চিহ্ন দাও। কখন এই প্রশ্নটি করা হয়েছিল? 1 1 3। 1 1 3, 1 যোগ 1 যোগ 3 সমান 5 হলো। এবার আমরা উত্তরটা শুরু করব। একটা উত্তর সাজিয়ে নিব। চলো উত্তর লেখো। কোন প্রশ্নের উত্তরটা হলো আমি শেষে বুঝিয়ে দেব, যে দেখো কোন কোন প্রশ্ন আসবে এইভাবে, আর এই উত্তরটাকে তোমরা সব প্রশ্নের উত্তরে কাজে লাগাতে পারবে। আচ্ছা, তোমাদের বলে রাখি, একটা নুন বলে একটি কবিতা হয়েছিল, সেখানে নামকরণ বলে একটা পয়েন্ট ছিল। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ ছিল, ঠিক। আর এখানে নামকরণটা দেব না। লেখো, উত্তরটা শুরু করছে এইভাবে। বর্তমান মানবিক মূল্যবোধকে নিয়ে লেখা। বর্তমান, বর্তমান মানে কি? এখন তো। মানবিক মূল্যবোধকে নিয়ে লেখা। মানবিক মূল্যবোধ জানো কাকে বলে? ধরো মাকে আমি শ্রদ্ধা করব, ভালোবাসবো। মা ছোটদের বা আমাদের সন্তান হিসেবে স্নেহ করবে। এটা হচ্ছে একটা মূল্যবোধ। মূল্যবোধ, বুঝতে পেরেছো? মানবিক মূল্যবোধ কি? মানবিক মূল্যবোধ হচ্ছে এক একটা মানবিক গুণ। ধরো তোমরা বন্ধুরা বসে আছো, তুমি ওকে বিশ্বাস করবে। এই বিশ্বাস করাটা হচ্ছে একটা মানবিক মূল্যবোধ বা মানবিক গুণ। সহযোগিতা করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটা হচ্ছে মানবিক একটা মূল্যবোধ। তোমরা মূল্যবোধ মানে হচ্ছে মানবিক মূল্যবোধ, ঠিক আছে? সহযোগিতা হতে পারে, বিশ্বাস হতে পারে। আমরা এখানে দুই ধর্মের মানুষ বসে আছি, হিন্দু এবং মুসলিম। আমরা একে অপরের ধর্মকে সম্মান করব, ঘৃণা করব না। এটা হচ্ছে একটা সৌভ্রাতৃত্ববোধ। এই সৌভ্রাতৃত্ববোধ হচ্ছে একটা মানবিক গুণ বা মূল্যবোধ। মনে রাখবে, তোমরা ভাবছো মানবিক মূল্যবোধটাই বা কি? এইগুলো হচ্ছে এক একটা মানবিক মূল্যবোধ। বর্তমান মানবিক মূল্যবোধকে নিয়ে লেখা।
সতীনাথ ভাদুড়ীর বানানটা ঠিক মতো দেখে লিখবে। এই বানান, লেখকের বানান ভুলে নম্বর কাটা যায়, এবং কাটলে একবারে হাফ নম্বর কম করবে। প্রথমে একটা লাল কালিতে যারা পরীক্ষক খাতা দেখবেন গোল করে দেবে, গোল করার পর হাফ নম্বর কাটবেই, নাহলে সে গোল করতো না, কাটবেই। সেই জন্য লেখকের বানান, কবির বানান, গল্পের বানান কখনো ভুল করবে না, প্রথম দিকে চোখে পড়ে যায়। কি লিখলে? বর্তমান মানবিক মূল্যবোধকে নিয়ে লেখা সতীনাথ ভাদুড়ীর একটি গুরুত্বপূর্ণ গল্প হলো ডাকাতের মা। একটি গুরুত্বপূর্ণ গল্প হলো ডাকাতের মা। হয়েছে? দাঁড়ি দিয়ে এই গল্পে হাইফেন কোটেশন ব্যবহার করো অন্য কালিতে। কালি নিয়ে এসছো? কালো কালি? হ্যাঁ, আসবে না। 3 টাকা দাম না, আসবে না। ওটার দাম যদি বেশি হতো তাহলে ঠিকই আসতো। হ্যাঁ, শেষই হবে। নিয়ে আসতে ভুলে গেছি। এগুলো বাচ্চারা বলবে শেষ হয়ে গেছে, ভুলে গেছে। হাইফেন দিয়ে কোটেশনে লেখো। কি লিখলে? এই গল্পে হাইফেন দিয়েছো? হ্যাঁ, কোটেশনে দাও নিচে। একটি ঘটি চুরির ঘটনার মাধ্যমে সুন্দর করে লিখবে। যেভাবে শিখেছিলাম কোটেশন লিখতে, ওইভাবে লিখবে। একটা লাইনে 4টে শব্দ হতে পারে। এইদিকে যতটা ছাড়বে ওইদিকে ততটা ছাড়বে। এইদিকে ওইদিকে দেখো, বাম দিকে বেশি ছাড়লে না, আর এদিকে আবার ছাঁটিয়ে দিলে ওরকম হতো না, একটু ওইদিকে যেত। ঠিক আছে? একটি ঘটি চুরির ঘটনার মাধ্যমে মা ও ছেলের মধ্যে প্রকৃত মমতা, প্রকৃত মানে কি? আসল, খাঁটি। প্রকৃত মমতা ও ভালোবাসার দিকটি লেখক ফুটিয়ে তুলেছেন। প্রকৃত মমতা। এই তুমি শুনছো না কেন? তুমি সামনে বসে আছো সবার আগে, অথচ তুমি বারবার ভুলে যাচ্ছ কেন? ওরা তো সব লিখে নিচ্ছে। প্রকৃত মমতা ও ভালোবাসার দিকটি লেখক ফুটিয়ে তুলেছেন। ভাষা কঠিন হচ্ছে বলবে ছেলেরা? ভাষা কি কঠিন হচ্ছে? তাড়ি দাও, কোটেশন শেষ করো। লেখক ফুটিয়ে তুলেছেন। দাঁড়ি দাও, ডাবল ইনভার্টেড দিয়ে কোটেশন শেষ করো। বাম দিক থেকে লেখো। এই গল্পটি, কোটেশন শেষ করে বাম দিক থেকে, কোটেশনটা পুরো মাঝখানে থাকবে। এই গল্পটি, কোটেশন হয় না, ওইগুলো চলবে না, নম্বর গড় আসবে। 90-এর মুখ দেখতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে, নাহলে কোনো দরকার নেই, লাভ নেই মিশনে খেটে খুঁটে ক্লাস করার। এই গল্পটি তার চকাচকি, বানানটা এরকম হবে, চ কয় আকার চ কয় হস্য। এই গল্পটি তার চকাচকি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি তার চকাচকি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাঁড়ি হয়ে গেছে। পরের পয়েন্ট ব্যবহার করব আমরা, ডাকাতের মায়ের পরিচয়। পয়েন্ট করো এবং বক্স করবে পয়েন্টটাকে, কালো কালিতে পয়েন্ট করে বক্স করে দিও। আর যদি বলে স্যার আমরা এইভাবে জীবন কাটিয়ে দিলাম, হ্যাঁ পাস করতে পারবে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। একটু পরিবর্তন নিয়ে এসো। পয়েন্ট করো ডাকাতের মায়ের পরিচয়। ডাকাতের মায়ের পরিচয়। এই পেন্সিলে লিখছো, কদিন পর মুছে যাবে, তখন নিজে নিজে বুঝতে পারবে না। ডাকাতের মায়ের পরিচয় লেখো। গল্পটির শুরুতেই একটু হাতের স্পিড বাড়াও না। গল্পটির শুরুতেই ডাকাতের মায়ের পরিচয়ে
লেখক জানিয়েছেন, লেখক কে? সতীনাথ ভাদুড়ী। লেখক জানিয়েছেন হাইফেন দাও, কোটেশনে দাও। তোমাদের বইটি আছে না? প্রথম লাইনটি দেখে দেখে লেখে না, দুটো লাইন। আগে সে ছিল ডাকাতের বউ, সখীর বাপ মরে যাওয়ার পর তার পরিচয় ডাকাতের মা বলে, এইটুকু কোটেশনে সুন্দর করে লেখো। বইয়ের প্রথম দুটো লাইন বইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, খুলে রাখতে বললাম না? আগে সে ছিল ডাকাতের বউ, তারপরে লাইনটিও লিখবে সখীর বাপ মরে যাওয়ার পর তার পরিচয় ডাকাতের মা বলে, এইটুকু কোটেশনে দাও। লাইন কতটা হবে, কত শব্দ হবে নিজে দেখতে পাচ্ছ। এই ওটা কোটেশনে দিতে বললাম, কেমন কি করছো? এক অপরকে ফলো করো। ওটা কোটেশনে বললাম না? ডাকাতের মায়ের পরিচয়ে লেখক জানিয়েছেন, এটা বললাম না প্রথমে? এটা কি কোটেশনে দিতে বললাম না? এই সামনে বসে এদের মাথা মুন্ড কি যে ব্যাপার, মনোসংযোগ যে কোথায় থাকে। ডাকাতের মা বলে হয়েছে, দাঁড়িয়ে দাও, কোটেশন শেষ কর। বাম দিক থেকে লেখো। হয়নি? হ্যাঁ হয়নি? দুটো লাইন লিখতে এত সময়? বাম দিক থেকে লেখো। আজ 5 বছর হলো সখী জেলে গেছে। আজ 5 বছর হলো সখী জেলে গেছে। হয়েছে? দাঁড়িয়ে দিয়ে প্রথম দিকে দাঁড়িয়ে দিয়ে লেখো পাশে। প্রথম দিকে, হ্যাঁ, প্রথম দিকে দলের লোক সখীদের বাড়ির খোঁজ খবর নিলেও, প্রথম দিকে দলের লোক সখীদের বাড়ির খোঁজ খবর নিলেও পরবর্তীতে তা ছেড়ে দেয়। দাঁড়িয়ে দিয়েছ? পরের পয়েন্ট ব্যবহার করো। পারিবারিক অবস্থার পরিচয়। পারিবারিক অবস্থার পরিচয় পয়েন্ট বানাও। পারিবারিক কাদের? সখীদের। পারিবারিক অবস্থার পরিচয়। হয়েছে? লেখো। তাই মাকে, এই হাতের স্পিড বাড়াও তো, এত করলে হয়? তাই মাকে কখনো না খেয়ে, কখনো বা আধ পেট খেয়ে দিন কাটাতে হয়। দাঁড়িয়ে দিয়ে খই মুড়ি বিক্রি করে বুড়ি কোন রকমে সংসার চালায়। বুড়িকে? সখীর মা। খই মুড়ি বিক্রি করে বুড়ি কোন রকমে সংসার চালায়। দাঁড়ি। তাই বাধ্য হয়ে সখীর বউ বাচ্চাকে
তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ছেলেরা ভাষা কি কঠিন হচ্ছে? বলবে পাঠিয়ে দিয়েছে। পরের পয়েন্ট করো, সৌখীর জেল থেকে ফেরা। সৌখীর জেল থেকে ফেরা। সৌখীর জেল থেকে ফেরা হয়েছে, ওই পয়েন্টে লিখবো। এক সময় দরজায় টোকা দেওয়ার শব্দ হয়। এক সময় দরজায় টোকা দেওয়ার শব্দ হয়। দাঁড়িয়ে দিয়ে নিয়ম মেনে দরজা খুলে দেখে মা অবাক হয়ে যায়। নিয়ম মেনে মা দরজা খুলে দেখে অবাক হয়ে যায়। দাঁড়িয়ে দিয়ে হাইফেন দাঁড়িয়ে দাও, লেখকের বর্ণনায়। লেখকের বর্ণনায়, বর্ণনায় হাইফেন কোটেশনে দাও, কোটেশনে দিও। শেষ লাইনটা কি লিখলে? তার আগের লাইনটি, হ্যাঁ, সৌখী বাড়ি ফিরেছে। হ্যাঁ, কোটেশনে শুরু করছো, সৌখী বাড়ি ফিরেছে, কমা, এই আনন্দ রাখবার আর জায়গা নেই। দাঁড়িয়ে কোটেশন শেষ করবে। সৌখী বাড়ি ফিরেছে, কমা দিয়ে, এ আনন্দ রাখবার আর জায়গা নেই। এই আনন্দ রাখবার আর জায়গা নেই। দাঁড়িয়ে দাও, কোটেশন শেষ করো। পরের পয়েন্ট বানাও। পয়েন্টের নাম হচ্ছে ঘটি চুরির ঘটনা। ঘটি চুরির ঘটনা পয়েন্ট তৈরি করো। এই বুঝতে পারছো গল্পটা কোন কোন দিকগুলো আলোচনা করে বেরিয়ে যাচ্ছে আমরা? এইভাবে পয়েন্ট ভিত্তিক লিখে আসবে। ঘটি চুরির ঘটনা বলবো, লেখো। একদিকে মায়ের আনন্দ, অন্যদিকে মায়ের এক মস্ত ভাবনা, এক মস্ত ভাবনা। দাঁড়িতে কারণ পরের দিন ছেলেকে কি খেতে দেবে? জিজ্ঞাসা চিহ্ন। দাঁড়িয়ে দিয়ে সৌখী আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। সৌখী, এই বইটিকে দেখবে, সৌখী বানানো, সৌখী ওটা বানান হলো, সৌখী বানানটা ওই বানান লিখবে। গল্পটা দেখেছো? বইটি খুলে দেখেছো কোনোদিন? বইয়ের সঙ্গে সম্পর্ক আছে? নোট নইলে কিনলে না, বইটাও দেখবে না। কি লিখলে? সৌখী আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। দাঁড়ি তাই ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে
মা মাতাদিন পেশকারের বাড়ি থেকে ঘটি চুরি করেছে। মাতাদিন পেশকারের বাড়ি থেকে ঘটি চুরি করেছে, তাই তো? দাঁড়িয়ে দিয়ে এই ঘটি হাইফেন কোটেশনে দাও। এই ঘটি, ঘটি আমরা যাকে লোটা বলি, তাই না? এই ঘটি হাইফেন কোটেশনে দাও। বাসনওয়ালার দোকানে বিক্রি করে, বাসনওয়ালার দোকানে বিক্রি করে ছেলের প্রিয় খাবারের ব্যবস্থা করেছে। ছেলের প্রিয় খাবারের ব্যবস্থা করেছে। হয়েছে? কোটেশন শেষ করে দাও। প্রিয় খাবারের ব্যবস্থা করেছে। পরের লাইন পয়েন্ট করবো আমরা। বাড়িতে দারোগা বাবুর প্রবেশ। বাড়িতে দারোগা বাবুর প্রবেশ, পয়েন্ট বানাও। হয়েছে? বাড়িতে দারোগা বাবুর প্রবেশ। এই ঘটি চুরি হলো বুড়ির জীবনের সবচেয়ে বড় ভুল। এই ঘটি চুরি হলো বুড়ির জীবনের সবচেয়ে বড় ভুল। দাঁড়িয়ে দিয়ে চুরির সূত্রে, দাঁড়িয়ে দিয়ে লেখো, চুরির সূত্রে আজ বাড়িতে দারোগা বাবু এসেছে। চুরির সূত্রে আজ বাড়িতে দারোগা বাবু এসেছে। দাঁড়ি সে জানতে চেয়েছে, সে জানতে চেয়েছে, কমা ওখানে লিখছো, কে এই ঘটি চুরি করেছে? জিজ্ঞাসা চিহ্ন। দাঁড়িয়ে দিয়ে সখী মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সখী মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। দাঁড়িয়ে দিয়ে সে ব্যাপারটা বুঝতে পারে। সে ব্যাপারটা বুঝতে পারে। দাঁড়িয়ে দিয়ে তাই সে দারোগা বাবুকে বলেছে, তাই সে দারোগা বাবুকে বলেছে, কোটেশনে দাও, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বইতে আছে না লাইন? মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন। আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। দাঁড়িয়ে কোটেশন শেষ করবে। এটা হচ্ছে শেষ কোটেশন। এই বলেছেন করবে না, বলেছে করবে। তাই সে বলেছে, কি লিখলে? মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও।
আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে, দাঁড়িয়ে দাও কোটেশন এবার শেষ করবে। বাম দিক থেকে শেষ পর্যন্ত সৌখিকে ধরে নিয়ে চলে যায়। সৌখিকে ধরে নিয়ে চলে যায়। হয়েছে? মা ডুকরে ডুকরে কাঁদতে থাকে। মা ডুকরে ডুকরে কাঁদতে থাকে। দাঁড়ি ডুকরে ডয়হস্যু ক রয়েকার, হ্যাঁ, ডুকরে ডুকরে কাঁদতে থাকে। প্যারা চেঞ্জ করো, বক্স করো একটা ছোট্ট, শেষে দুটো লাইন দেবো আমরা, কি পেলাম গল্পটির মাধ্যমে, একটা বক্স করো নিচে। তাই সবশেষে বলা যায় যে, লেখো কি পেলাম এই গল্পটির মাধ্যমে। তাই সবশেষে বলা যায় যে, তাই একটা বক্স করো ছোট্ট করে আর নিচে লিখছো, হ্যাঁ। তাই সবশেষে বলা যায় যে, ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে মায়ের চুরি করা। তাই সবশেষে বলা যায় যে, কমা দিয়ে লিখছো ওখানেই, কোটেশন বলিনি আমি। তাই সবশেষে বলা যায় যে, কমা ওখানে লিখছো, ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে মায়ের চুরি করা। কি তাই তো? না মা শখে চুরি করেছিল ছেলের জন্য, এবং মায়ের চুরির দোষ ছেলের নিজের কাঁধে নেওয়া। তাই সবশেষে বলা যায় যে, কমা দিয়ে লিখছি ওখানে, ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে মায়ের চুরি করা এবং মায়ের চুরির দোষ ছেলের নিজের কাঁধে নেওয়া। এর মাধ্যমে লেখক মা ও ছেলের মধ্যে ভালোবাসার ও মমতার সম্পর্কটিকে ফুটিয়ে তুলেছে। ভালোবাসার ও মমতার সম্পর্কটিকে ফুটিয়ে তুলেছে। হলো, দাঁড়িয়ে লেখাটি শেষ হলো। কমপ্লিট। এই লেখাটি থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, একটু বুদ্ধি লাগাতে হবে। কমপ্লিট হলো? এই কমপ্লিট হয়ে শেষ করতে হবে না, এরপরে প্রশ্ন আসলে কিভাবে লিখবো, তাই না? এটা ভঙ্গিটা এবার জানতে হবে। বলি, একটা খাতা দিও না আমাকে, আছে খাতা? আচ্ছা বলো, আমি শুনে নেব। এইবার তোমরা প্রত্যেকে এই পরে পরে দেখবে, এই ছেলেরা বলছে পরে দেখে নিও, ক্লাসের পরে দেখে নিও, একটু বুঝিয়ে দিই প্রশ্ন অনুযায়ী, ওটা পরে দেখে নিতে পারবে। প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রত্যেককে একটু বুঝতে হবে। তোমরা বিজ্ঞানের, সায়েন্সের ছাত্র, সময়টি খুব কম সময়ে ভালো রেজাল্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি কার্যকরী ভূমিকা তোমাদের নিতে হবে। এই জন্য দেখো, একটা লেখা আমরা তৈরি করলাম, এটাতে আমরা বহু প্রশ্নের উত্তর কিভাবে দেব, বহু প্রশ্ন করবে ডাকাতের মা থেকে, করুক না কেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। প্রথম প্রশ্ন কি হয়েছে বলো? একজন পড়ো তো, এই পড়ো তো, একজন পড়ো, বসেই পড়ো। যদি প্রশ্ন হয়, প্রথম প্রশ্নটি যে গল্পটির নাম ডাকাতের মা কতটা সার্থক হয়েছে তা লেখো, তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবো? নিজ নিজ খাতার দিকে তাকাও, আমি সাজিয়ে দিচ্ছি, শোনো। প্রথম অংশটা লিখবো কোনটা বলতো? বর্তমান মানবিক মূল্যবোধ, ওই অংশটা লিখবো।
লেখার পর একটা পয়েন্ট দেব এখানে, সেটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ। আমার মনে হয় নুন কবিতা বা কোথাও একটা পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্টটা কম্পিউটারের ভাষায় কপি পেস্ট হবে এখানে। মনে রাখবে তোমাদের 11 পরীক্ষার নামকরণ কটা প্রশ্ন হবে জানো? একটাই হবে, হয় গল্প থেকে দেবে, না হলে কবিতা থেকে দেবে, না হলে নাটক থেকে দেবে। সেজন্য নামকরণের পয়েন্ট আমরা কটা করব? একটাই করেছি আমরা, বারবার বহু জায়গায় দিয়ে লাভ নেই। সেই জন্য যদি নামকরণ নিয়ে প্রশ্ন হয় ডাকাতের মা থেকে, তাহলে বর্তমান মানবিক মূল্যবোধ ওই অংশটা দেওয়ার পর দেখবে কোন কবিতা আছে বলে দাও তো। নুন কবিতা লেখা আছে, দেখবে একটি পয়েন্ট সাহিত্যের ক্ষেত্রে নামকরণ, ওই পয়েন্টটি এখানে ঢুকিয়ে দেবে। তারপরে দেখো একটি পয়েন্ট আছে, দেওয়ার পর কি করবে দেখে নাও। দেখো একটি পয়েন্ট বানানো হয়েছে যে ডাকাতের মায়ের পরিচয় আছে না, ওই পয়েন্টটিকে ডিলিট করে দেবে। প্রথম প্রশ্নটির ক্ষেত্রে বলছি, পয়েন্টটিকে বাদ দেবে, বাদ দিয়ে লিখবে গল্পটির নামকরণের সার্থকতা। ওই পয়েন্টটিকে বাদ দিয়ে আমরা ওই পয়েন্টটা প্রশ্ন অনুযায়ী বানিয়ে দিলাম। দেওয়ার পর এবার যতটা পারবো পয়েন্টগুলো ব্যবহার করব। এবার যদি মনে হয় স্যার একটু বড় হয়ে যাচ্ছে, যেখানে কোটেশন দুটো আছে সেখানে একটা করার চেষ্টা করবে, যেখানে তিনটে আছে সেখানে দুটো করার চেষ্টা করবে, পুরোটা ছাপিয়ে দেবে। শেষে লিখবে একটি লাইন, শেষে লিখবে একটি লাইন, এই যে লেখা হলো শেষ পর্যন্ত, শেষে লিখবে একটি কথা, তাই শেষে লিখবে তাই গল্পটির নাম ডাকাতের মা অত্যন্ত সার্থক হয়েছে বা সার্থক হয়েছে। আর কিচ্ছু করে আসবে না। নামকরণটা কোন কেন্দ্রিক গেল, এই মুখী হলো না ওই মুখী হলো, দরকার নেই বিভেদ নিয়ে আসার। শেষে একটি কথা লিখবে, তাই গল্পটির নাম ডাকাতের মা সার্থক হয়েছে। পারবো বানাতে এই বাক্যটা? প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। কারা কারা বুঝতে পারেনি বলো? একবার আর বলবো? ঠিক আছে, একবার আর বলি। ডাকাতের মা গল্পটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা লেখো। প্রশ্ন যদি হয় এই রকম, তাহলে আমরা লিখবো প্রথম অংশটা লিখবো। কোনটা বলো তো? প্রথম অংশ বর্তমান মানবিক, এই অংশটা দেব। দ্বিতীয় পয়েন্ট দেব সাহিত্যের ক্ষেত্রে নামকরণ, যেটা নুন কবিতায় দেওয়া আছে, ওখান থেকে ধার করে এখানে লাগিয়ে দেবে। পারবে তো? তারপরের পয়েন্ট দেব আমরা গল্পটির নামকরণের সার্থকতা। কেন দিলাম পয়েন্টটি? কারণ প্রশ্ন করেছে ডাকাতের মা গল্পটির নামকরণ কতটা সার্থক হয়েছে, সেই জন্য পয়েন্ট বানালাম কি গল্পটির নামকরণের সার্থকতা। ওই পয়েন্টটা কোথায় দেব? ডাকাতের মায়ের পরিচয় পয়েন্টটিকে বাদ দিয়ে দাও, আর ওই জায়গায় এই পয়েন্টটি ঢুকিয়ে দাও। বুঝতে পেরেছো? যদি বলো যে স্যার দিলাম না, না দিলে ক্ষতি হবে, দিলে পারে 5 নম্বর পেয়ে যাবে। না দিলে ক্ষতি হবে কেন বলি? পরীক্ষক যখন আমরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখি, তখন পাশে প্রশ্নটিকে রাখি আর পাশে অ্যান্সার স্ক্রিপ্টটিকে রাখি। এই প্রশ্নটিকে আর উত্তর পত্রটাকে হাতে রাখি, তোমাদের দেখাবো যখন উচ্চ মাধ্যমিক হয়ে যাবে। দেখো খাতাগুলো কিভাবে দেখায়, অরিজিনাল খাতা দেখাবো। তো প্রশ্নটা পাশে থাকলে আমরা দেখব যে ডাকাতের মা থেকে এসেছে, ডাকাতের মা গল্পটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা লেখো। ও কি লিখেছে? ডাকাতের মা গল্পটির নামকরণের সার্থকতা। বাহ, দারুণ করেছে। আমরা শুধু এই পয়েন্টটিকে তাকালে বুঝে যাব যে তোমার লেখার কোয়ালিটি কতটা ভালো হতে পারে। ঠিক আছে? স্যার পরীক্ষক আইপিএল খেলা দেখুক বা বাড়িতে ঝগড়া করুক বা যাই করুক না কেন, ও প্রশ্ন তাকেও বুঝে যাবে যে ঠিক আছে। আর তুমি যদি না দাও গল্পটির নামকরণের সার্থকতা, এ আবার কি দিল ডাকাতের মায়ের পরিচয়, নাম পয়েন্টই নেই কি, তখন দেখবে ভালো লেখাকেও তোমার কাটিয়ে দেবে। সেই জন্য অনেক সময় ভালো পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন অনুযায়ী পয়েন্ট ব্যবহার না করলে রেজাল্টটা খারাপ হয়ে যায়। ঠিক আছে? প্রশ্ন অনুযায়ী পয়েন্ট ব্যবহার করব আমরা, এটা খেয়াল থাকে সবসময়। শেষে একটি কথা লিখে দেবে, সবগুলো ছাপিয়ে দেবে, পরপর পয়েন্টগুলো একই হয়ে যাবে, সবগুলো ছাপিয়ে দেবে। দেওয়ার পর শেষে লিখবে তাই গল্পটির নাম ডাকাতের মা সার্থক হয়েছে। পেরেছো সবাই বুঝতে পারলে? কোনো প্রশ্ন আছে আর? দ্বিতীয় প্রশ্নটি কিভাবে লিখবো? চলো দ্বিতীয় প্রশ্ন যা, আমরা এই উত্তর থেকে সব লিখতে পারবো। দেখো দ্বিতীয় প্রশ্ন, এই পড়ো, একজন পড়ো, এই পার থেকে পড়ো তো। ডাকাতের মা গল্পে ঘটি চুরির ঘটনাটির পরিচয় দাও। তাই তো? এরকম যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে লিখবো? দেখো প্রথম অংশটা দেব, প্রথম অংশটা দেব। প্রশ্ন কি করেছে? আমরা ডাকাতের মায়ের পরিচয় পয়েন্টটিকে আবার বাদ দিলাম। কি জন্য বাদ দিলাম? প্রশ্ন করেছে ঘটি চুরির ঘটনা, সেই জন্য আমরা পরীক্ষক পরের পয়েন্টটিকে তাকাবে যে এটা কি প্রশ্নের উত্তর লিখছে। ঠিক আছে? সেই জন্য ডাকাতের মায়ের পরিচয়টিকে আবার বাদ দিয়ে দিলাম। পয়েন্ট কি লিখবো ওখানে? ঘটি চুরির ঘটনার পরিচয়। কি পয়েন্ট বানালাম?
ঘটি চুরির ঘটনার পরিচয়। তারপরে তোমরা যা আছে লিখবে। সৌখীর পারিবারিক অবস্থা দরকার হলে একটু বাদ দিয়ে দেবে, কোন কোন জায়গায় একটু একটু করে বাদ দিয়ে দেবে, পুরোটা লিখতে হবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ঘটি চুরির ঘটনা তো একবার পয়েন্টটা পিছনে আছে, আবার ওই জায়গায় কি করব? ওই পয়েন্টটিকে বাদ দিয়ে একটা বক্স করে দেবে। আর ঘটি চুরির ঘটনা যেখানে শেষ হলো ওই পর্যন্ত লিখলে কমপ্লিট হয়ে গেল। এইভাবে লেখক ঘটি চুরির ঘটনার পরিচয় গল্পটির মধ্যে দিয়েছেন। পারবো না লিখতে? যেখানে ঘটি চুরির ঘটনার পয়েন্ট আছে দারোগা বাবুর আগে পর্যন্ত, 5 নম্বর পেয়ে গেলে। দারোগা বাবু বাড়িতে নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ ঘটি চুরির ঘটনার পরিচয়টা চেয়েছে ওই পর্যন্ত। প্রথম থেকে ঘটি চুরির ঘটনার পয়েন্টটা কমপ্লিট করবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার ঘটি চুরির ঘটনার পরিচয় সামনে দিলাম, আবার পেছনে যে পয়েন্ট আছে কি করব? ওই জায়গায় পয়েন্টটিকে বাদ দিয়ে একটা বক্স করে দেবে। পয়েন্ট দেবে না, শুধু বক্স করে দেবে। বুঝতে পেরেছে সবাই? ঠিক। দ্বিতীয় প্রশ্নটি বুঝতে কারো অসুবিধা আছে? আছে? নেই। পরে তৃতীয় বলো। হ্যাঁ, বক্তা কে? আচ্ছা, এই প্রশ্নটির উত্তর কিভাবে লিখবো বলো? কে বোঝাতে পারবে? পেছনে বোঝাতে পারবে? বলো, দাঁড়াও, প্রশ্নটা পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, না, এটাই ভুল। এত হাতে সময় আছে নাকি প্রথম অংশটা দেওয়ার জন্য? এটাই তো ভুল। কি তিন তো? তাহলে প্রথম প্রশ্ন কি করেছে? বক্তাকে। প্রথম পয়েন্ট হবে বক্তা। বর্তমান মানবিক মূল্যবোধ দেওয়ার দরকার নেই। স্যার একটু দিলাম, ভাল লাগবে দেখতে, দরকার নেই, অত হাতে সময় নেই। ওই প্রথম অংশে দিলাম, 1 নম্বর পেতে গেলে 5 লাইন লিখবো, ওখানে তো 4-5 লাইন লেখা আছে, কেন লিখবে ওটা? কি লিখবো এই জায়গায়? প্রথম পয়েন্ট করবো বক্তা। তোমরা বলবে স্যার পয়েন্ট না করলে কি হবে? পয়েন্ট করলে সুবিধা এটাই যে পরীক্ষক পয়েন্ট দেখে দেখে নম্বরটা দিতে পারে সহজে, প্রশ্ন অনুযায়ী সহজে ধরে নেয়। বক্তা কি প্রশ্ন করেছে? বক্তা, পয়েন্ট বক্তা। বাহ, দারুণ। আর না হলে তুমি পয়েন্ট দিলে না, কি লিখেছে দেখি, বক্তা তো খুঁজেই পাবে না পরীক্ষক। পরীক্ষককে যত খুশি করবে, সন্তুষ্ট করবে, তত লাভ তোমাদের। ঠিক আছে? তাহলে প্রশ্ন করেছে বক্তাকে, পয়েন্ট কি করলাম? বক্তা। তাহলে এখানে কি লিখবো বলো? কত নম্বর দিয়েছে? 1 নম্বর নিতে গিয়ে কি লিখবো বলো? হ্যাঁ বলো, বলবে? হলো না, পছন্দ হলো না। না, পছন্দ হলো না। লিখবো এইভাবে, শুনে নাও, কলম ধরেই থেকে যাবো পরীক্ষায়। কি লিখবো, কি দিয়ে শুরু করব, কি দিয়ে, এরকম নয়। প্রস্তুতি নিয়ে যেতে হয়। পরীক্ষা হচ্ছে প্রস্তুতির আর একটি নাম। যে যত বেশি প্রস্তুতি নেবে, ওখানে কি লিখবো শুনে নাও, 2টো লাইন লিখবে ওখানে। শিখে নাও, 2টো লাইন, 3 লাইন নয়, আর 4 লাইন নয়, আবার 1 লাইনও নয়, 2টো লাইন লিখবো। কিভাবে? আলোচ্য অংশটি লেখো, শিখিয়ে দিই। এরকম যদি প্রশ্ন করে, আলোচ্য অংশটি সতীনাথ ভাদুড়ির লেখা। আলোচ্য অংশটি সতীনাথ, একটা বক্তাটা একটাই শিখে নাও, আর কোনোদিন করবে না, ভাববে না, কলম নিয়ে শুরু করে দেবে এভাবে। আলোচ্য অংশটি গল্প পড়ুক, নাটক পড়ুক, কবিতা পড়ুক, যে পড়ুক না কেন, তোমরা শুরু করবে আলোচ্য অংশটি। আলোচ্য বানান জানো? আলয়কার জয় জফলা। আলোচ্য অংশটি সতীনাথ ভাদুড়ির লেখা ডাকাতের মা গল্প থেকে নেওয়া হয়েছে। কেন 1 নম্বর পেতে গিয়ে 2টো লাইন লিখবে না? 5 নম্বর পেতে গিয়ে 2টো পাতা লিখছে, আর 1 নম্বরে 2টো লাইন লিখবে না? যেহেতু এটা বড় প্রশ্নের 1 নম্বর, তাই না, সাদা খাতা থাকবে এখানে। আলোচ্য অংশটি সতীনাথ ভাদুড়ির লেখা ডাকাতের মা গল্প থেকে নেওয়া হয়েছে। দাঁড়িয়ে দাও। হয়েছে? এখানে বক্তা হলো সৌখী, হলেন নয়। সৌখীকে হলেন বলে সম্বোধন করতে হবে না, ও মাস্টার ফাস্টার নয়। হ্যাঁ, এখানে বক্তা হলো সৌখী। দাঁড়িয়ে দাও। কত নম্বর পেলাম? 1 নম্বর পেয়ে গেলাম। তোমরা মাধ্যমিকে কেমন লিখতে বলবো অনেকে, লিখতে প্রশ্নোদ্ধৃত অংশটি, প্রদত্ত অংশটি লিখতে না এরকম করে। প্রশ্নোদ্ধৃত মানে সামনের দাঁত খুলে হাতে চলে আসবে, এত উচ্চারণ। প্রশ্নোদ্ধৃত, প্রদত্ত,
এত কঠিন ভাষা লেখার কোনো দরকার নেই। আলোচ্য অংশটি এর লেখা এখান থেকে নেওয়া হয়েছে, এখানে বক্তা হলো সখী। ঠিক আছে, কত নম্বর পেলাম? 1 নম্বর। এবার 1 নম্বরের প্রশ্ন যেখানে শেষ, সেখানে যখন 4-এর উত্তর শুরু করতে যাব, তখন ধরো এখানে 1 নম্বরের প্রশ্নের উত্তর শেষ হলো, 4-এর উত্তর শুরু করার সময় নিজস্ব হাতে লেখার 2টো লাইন ছেড়ে দিও 4-এর উত্তর সময়, কারণ এই জায়গায় আমরা 1 নম্বরটা বসাই। বুঝতে পেরেছো? আর তোমরা অনেক সময় কি করো, 1-এর যেখানে শেষ আবার ছাঁটিয়ে পাশে 4-এর শুরু করে দিলে, এরকম করবে না, 2টো লাইনের মতো ছাড়বে। এই জায়গায় আমরা নম্বরটা দিতে ভালো লাগে বসাতে, না হলে নম্বরটা আমাদের তোমাদের বাক্যের উপরে লেখার উপরে দিতে হয়। কাউন্ট করতে গিয়ে ভুলে গেলাম, কি করে বাড়াবে আমার, তাই না? 1 নম্বর ছুটে গেল, সেই জন্য ফাঁকা জায়গাটা রাখবে। 4-এর উত্তর কি বলেছে? কোন প্রসঙ্গে? হ্যাঁ, লিখবে, পয়েন্ট করবে। দেখো কে পয়েন্ট বানাতে পারবে, এটা প্রশ্ন অনুযায়ী পয়েন্ট বানাতে পারবে। কোন প্রসঙ্গে এমন মন্তব্যটি করেছেন? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট বানাতে পারবে প্রশ্ন অনুযায়ী। কি এটা বলছি আমি, অন্য কথা নয়। প্রশ্ন অনুযায়ী পয়েন্ট বানাতে পারবে? প্রশ্নে পয়েন্ট আছে না নেই বলো? আছে থাকলে তাহলে পয়েন্ট কি হবে? পয়েন্ট বানাতে শিখবে প্রশ্ন অনুযায়ী। মন্তব্যের কারণ হয়, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা। পয়েন্টটা দেখো কত সুন্দর পয়েন্ট ডাকছে তোমাদের। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা, একবারে সুন্দর করে কথাটা সাজিয়ে দিলে, তাই না? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা। আর সখী কোন প্রসঙ্গে টানাটানি করছেন কেন? মানে বাড়িতে দারোগা বাবুর প্রবেশ, ওই পর্যন্ত লিখে কমপ্লিট। কোনটা পয়েন্ট চেঞ্জ করলে? আচ্ছা, বর্তমান মানবিক মূল্যবোধকে নিয়ে লেখা দেওয়ার দরকার আছে? ওটা অংশটা দিলে না, সরাসরি কোন পয়েন্টটা গেলে? ডাকাতের মায়ের পরিচয়, ওই পয়েন্টটিকে বাদ দিলে পয়েন্ট ঢোকালে কি? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা। টানা লিখতে থাকলে লেখার পর দেখবে একটা জায়গায় লেখা আছে না, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছে, দেখো লেখার মধ্যে আছে, যে ওই জায়গায় শেষ, লেখাটিও শেষ। পারলাম বোঝাতে? হয়ে গেল। এবার যদি 2টো কোটেশন থাকে, একটা করবে, কারণ 4-এর তো যতটা পারবে কমিয়ে দেবে। দেখবে যে বড় জিনিসকে কমাতে সুবিধা হয়, আবার ছোট জিনিস থাকলে বড় করতে গিয়ে ভাবতে হয় বেশি, হবে না? সেই জন্য ছোটকে বড় থাকলে তোমরা কাটছাট করতে পারবে। পরে 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 প্রতি মুহূর্তে বুড়িয়ে প্রশ্নের ভয় করছিল, তাই না? আচ্ছা, প্রথম প্রশ্ন কি হয়েছে? এই পেছনে দাঁড়াও, 4 নম্বর প্রশ্নটা আমাকে সাজিয়ে দাও, কিভাবে লিখবে পরীক্ষায়। কেউ আওয়াজ করবে না। 4 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন কি হয়েছে? সে কে? পয়েন্ট হবে কিছু? হ্যাঁ, কি বক্তা? পয়েন্ট বক্তা চাইলো? হ্যাঁ, এটা বলো, নিজে পয়েন্ট বানাচ্ছ কেন? পরীক্ষক তোমার পয়েন্ট শুনবে না, প্রশ্নের পয়েন্টে শুনবে। পয়েন্ট কি করলাম? পয়েন্ট করলাম সে। আলোচ্য অংশটি এর লেখা এখান থেকে নেওয়া হয়েছে। সে বলতে সখীর মাকে বোঝানো হয়েছে। কটা? 2টো। 1 নম্বর পেয়ে গেলাম। 2টো লাইন ছেড়ে দাও, আবার পরে আবার পয়েন্ট হয়েছে, বলো, বসে যাও। এই বলো, সেকেন্ড পয়েন্টটি কি হবে বলো? সেকেন্ড প্রশ্ন কি হয়েছে? পরের পয়েন্ট কি হবে? প্রশ্নটি কি নয়, প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটি পারবে কি বলো? জেল থেকে ফিরে এসে বউ বাচ্চার কথা জিজ্ঞেস করবে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, 1 নম্বর পেয়ে গেলে। আর কত আছে? 3। হ্যাঁ, কখন এই প্রশ্নটি করা হয়েছিল? প্রশ্নটির প্রসঙ্গ আলোচনা। পয়েন্ট বানাও। কখন মানে কি? প্রসঙ্গ। কখন বলতে কি বোঝা? প্রসঙ্গ। কোন প্রসঙ্গে বলেছে? হ্যাঁ, লেখো, প্রশ্নটির প্রসঙ্গ আলোচনা। পয়েন্ট বানাও। এবার কি প্রশ্নটি করেছিল? প্রতিমূর্তি বুড়িয়ে প্রশ্নের ভয় কোথায়, কখন করেছিল বলো? ওই যে সখী জেল থেকে এলো, মনে আছে? জেল থেকে এলো, এসে তার বুড়ি, ওই যে ওই অংশটা লেখা আছে দেখো, সখীর জেল থেকে ফেরা,
ওখানে লিখবে যে এই প্রসঙ্গে 3 নম্বর আছে, ওইটুকু পর্যন্ত লিখলে হয়ে যাবে, বাকিটা দিতে যাবে না। মানবিক মূল্যবোধ দিতে যাবে না, বুঝলে? কোন পয়েন্টটা চেঞ্জ করছো? সখীর মায়ের পরিচয়, ডাকাতের মায়ের পরিচয়, এটা চেঞ্জ করছো। চেঞ্জ করে দেখবে সখীর জেল থেকে ফেরা আছে না, ওইটুকু লিখলে 3 নম্বর পেয়ে গেলে, ওইটুকু পর্যন্ত। বলো, বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের যেই প্রশ্ন করুক না কেন, বানাও না প্রশ্ন, কত বানাবে? আমরা যদি বুদ্ধি থাকে তাহলে আমরা একটা উত্তর থেকে সব লিখে আসতে পারবো, এত ভালো লিখে আসতে পারবো, পয়েন্ট দিয়ে, কোটেশন দিয়ে। আমরা জানবো যে আমরা একটা উত্তর করে গেছি খুব ভালো করে, পরীক্ষক জানবে এত ভালো কোটেশন দিয়ে গল্পের লাইন পর্যন্ত দিতে পারে। কিন্তু পরীক্ষককে আমরা ধরা দেব না যে আমরা কটা করে গেছি, একটা। আর বাইরে গিয়ে এটা প্রচার করার দরকার নেই, আমরা না হোসেন স্যার আমাদের আলোচনা করছে অ্যাম্বিশনে, একটা দিয়ে নাকি আমরা সব মেরে দেবো, বাঘও মারতে পারবো। আগে করে দেখাও, হ্যাঁ, আগে আগামীতে পরীক্ষাতে করে দেখাবে, এটাই কত ভুল ভ্রান্তি, কত কি ঘটবে না ঘটবে, ঠিক আছে? আগামীতে পরীক্ষা নিলে বুঝতে পারবো। দেখবে কেউ উল্টো পাল্টা লিখে দিল, কেউ পয়েন্ট বানাতে পারলো না, নামকরণ চাইলে নামকরণ পয়েন্ট দিয়ে দেয় অনেক ক্ষেত্রে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা, স্যার ছেড়েছেন হয়নি, পরের দিন আমরা একটি কবিতা শুরু করছি। গল্প বারবার ভালো লাগবে না, একটা কবিতা নিচ্ছি। কবিতাটির নাম হচ্ছে দীপান্তরের বন্দিনী। হ্যাঁ, বইটা নিয়ে আসবে সবাই।